ধরুন আপনি কোনো একটা গহীন গিরিখাতে আটকে পড়েছেন বা সাগরতলের এমন কোনো অজানা জায়গায় আটকে আছেন যেখান থেকে আপনার আর বের হওয়ার কোনো উপায় নেই। এদিকে আপনার নিঃশ্বাস ক্রমাগত বন্ধ হয়ে যাচ্ছে। আপনার মনে প্রাণে আপনি চাচ্ছেন যে, যে কোনোভাবেই হোক এই গভীর অতল সমুদ্র থেকে ওপরে উঠে একটা সূর্যের আলোর ঝিলিক দেখবেন। কিন্তু পারছেন না। তবু চেষ্টা করে যাচ্ছেন। সফলতার খুব কাছে এসে আবার মুখ থুবড়ে পড়ছেন, তবুও আপনি চেষ্টা করে যাচ্ছেন। এইরকম মুহূর্তে আপনার মনের অবস্থা কি হতে পারে? দর্শক, 'দম' মুভিটা ঠিক এমনই একটা কাহিনী নিয়ে নির্মিত, যার পরিচালনায় ছিলেন রেদওয়ান রনি এবং অভিনয় করেছেন আমাদের সুপারস্টার আফরান নিশো এবং পূজা চেরি রয়। যা হোক, মুভির গল্পে যদি আসি, এক কথায় বলতে পারি এটা একটা সার্ভাইভাল স্টোরির উপর নির্মিত মুভি, যেটাকে আপনারা অনেকটা রিলেট করতে পারবেন 'শশাঙ্ক রিডেম্পশন' এর মতো কোনো একটা কাহিনী, যেখান থেকে আপনি এসকেপ করতে চাচ্ছেন। মানে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আপনি এসকেপ করতে চাচ্ছেন। মুভিটি তার গল্প অনুযায়ী খুব দুর্দান্তভাবে এগিয়েছে। আফগানিস্তানের মতো একটা জায়গার লোকেশন আপনাকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং সেটা পর্দায় খুবই দৃষ্টিনন্দন লেগেছে। এখন মূল কথা হচ্ছে এই মুভির মধ্যে আসলে স্টোরি বা স্টোরির গতিময়তা কী বা কতখানি সেইটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে হয়তোবা তথাকথিত আমাদের মতো সাধারণ দর্শকদের একটু বোর লাগতে পারে। কিন্তু, কিন্তু, কিন্তু আপনি এই মুভি থেকে অনেক কিছুই পাবেন। পাবেন সুপারস্টার আফরান নিশোর উত্থান, পূজা চেরি রয়ের অভিনেত্রী হিসেবে আবির্ভাব, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিকল্প ধারার মুভি নির্মাণের যে সাহসটা, সেই সাহসের প্রতিফলন সবকিছুই পাবেন দম মুভিতে। দম মুভিতে আফরান নিশো যা করে দেখিয়েছেন, তাতে করে বলাই চলে যে তিনি যদি আল্লাহ তাকে যদি সুস্থ রাখেন, আরও ১০ বছর যদি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, শাকিব খানের পরবর্তী মেগাস্টার বা মহাস্টার বা সুপারস্টার বা গ্লোবাল স্টার যেটাই হোক, শাকিব খানের পরবর্তীতে কেউ যদি আসে, সেটা কেবলমাত্র আসতে পারে আফরান নিশোই। এবং এই দুর্দান্ত মুভিটির প্রত্যেকটা দৃশ্যের চিত্রায়ন এত নিখুঁতভাবে করেছেন রেদওয়ান রনি, আমার খুবই মনোমুগ্ধতা কাজ করেছে এবং আমি খুবই আশাবাদী যে তার কাছ থেকে সম্ভবত আমরা আরও ভালো ভালো মুভি পেতে যাচ্ছি। পূজা চেরি রায়কেও দুর্দান্তভাবে কাজে লাগানো হয়েছে। কাজে লাগানো হয়েছে চঞ্চল চৌধুরীর স্বল্প কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অংশকে। দুঃখ পেয়েছি ডলি জহুরের জন্য। এত গুণী একজন অভিনেত্রী, তাকে এত স্বল্প পরিসরের সময় রাখা, এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এবং যারা আফগান সৈন্য হিসেবে যারা কাজ করেছেন এই মুভিতে, প্রত্যেকজনের অভিনয় এত দুর্দান্ত, এত বিশ্বাসযোগ্য এবং সত্যিই মনে হয়েছে যে আফরান নিশো তালেবান বা আফগানদের বা আফগান জঙ্গিদের হাতে বন্দী, এবং সত্যি আমার ওই জার্নিটা আমি ফিল করতে পেরেছি। এত চমৎকার লেগেছে। তবে হ্যাঁ, আমার সবচেয়ে কষ্ট লেগেছে রানীর জন্য। রানীর অসহায়ত্ব পর্দায় এত সুন্দরভাবে ফুটে উঠেছে। রানী বলতে আমি পূজা চেরিকে বোঝাচ্ছি। এখন আসি, দম মুভি শেষ পর্যন্ত দম ধরে রাখতে পারবে কিনা সেই আলোচনায়। অ্যাকচুয়ালি আমি যদি নিরপেক্ষভাবে বলি, তাহলে আমি সবচেয়ে বিরক্ত আফরান নিশোর উপর। আফরান নিশো বারবার একই ক্যাটেগরির মুভিতে অভিনয় করে যাচ্ছেন। প্রত্যেকটা মুভির গল্প হয়তো একরকম নয়, কিন্তু ক্যাটেগরিটা তো এক। আপনাকে সবসময়, আপনি সুরঙ্গে বলেন, আপনি দাগিতে বলেন বা এই দম মুভিতে বলেন, আপনি কিন্তু সবসময় একই ধরনের ক্যারেক্টার প্লে করে যাচ্ছেন। আমার মনে হচ্ছে যে আফরান নিশো চাচ্ছেন অভিনেতা হয়ে উঠতে, কিন্তু তার মধ্যে হিরো হওয়ার সমস্ত ম্যাটেরিয়ালই রয়েছে। একজন একই সাথে হিরো এবং একই সাথে অভিনেতা, এই দুয়ের কম্বিনেশন আপনার মধ্যে থাকা সত্ত্বেও আপনি শুধু অভিনেতাই হয়ে উঠতে চাচ্ছেন, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না। যেমন আমি যদি উদাহরণ বা কথার কথা হিসেবে যদি আমি ধরি, শাহরুখ খানের কথা ধরি, তিনি ডিয়ার জিন্দেগিতেও কি দুর্দান্ত অভিনয় করেছেন, মাই নেম ইজ খানেও অভিনয় করেছেন, আবার জওয়ান বা পাঠানেও কি চমৎকারভাবে কাজ করে গেছেন। তাকে অভিনেতা হিসেবেও দুর্দান্ত লাগে আমার, এবং একই সাথে তাকে একজন নায়ক হিসেবেও আমার কাছে সেরা লাগে। তো এই একই জিনিসটা বিশেষ করে আফরান নিশোর টোনাল কোয়ালিটি, ভয়েস ডেলিভারি, এক্সপ্রেশন, অভিনয় সবকিছু, তার ফিটনেস, তার হাইট, তার এইজ, তার হেয়ার স্টাইল, এভরিথিং, কোন জিনিসটার মধ্যে তার হিরোইজম নেই আমাকে বলুন? সবকিছুর মধ্যে একটা দুর্দান্ত হিরোইজম, একটা ফুল প্যাক মাসালা মুভির নায়ক হওয়া সত্ত্বেও আফরান নিশো কেন জানি সেই ধরনের মুভি করছেন না, আমি জানি না। আমার তো ইচ্ছে করে আফরান নিশোকে সালমান খানের তেরে নাম মুভির সেই মাচো ম্যানের মতো হিসেবে দেখতে। আমার ইচ্ছে করে পাঠানের মতো দুর্দান্ত একটা হিরো হিসেবে আফরান নিশোকে দেখতে। আমার এইসব মুভিতে আফরান নিশোকে আমি দেখতে চাই। বারবার একই টাইপের, একই ধরনের মুভি করতে, করতে তিনি নিজেকে টাইপকাস্ট করে ফেলছেন, যার দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু খুব একটা ভালো হবে না। তবে আমি দর্শকদের বলব, এটা মাস্ট ওয়াচ একটা মুভি, আপনারা অবশ্যই দেখবেন এবং দেখে আফরান নিশোকে গালি দিয়ে আসবেন। কেন বারবার একই ধরনের মুভিতে উনি কাজ করছেন? কেন ব্যতিক্রমধর্মী মুভি মাসালা মুভিতে উনি কাজ করছেন না? মাসালা মুভিতে অভিনয় করেও ক্লাস মুভি দেয়া যায়, যেটা পশ্চিম বলেন বা বলিউড বলেন, যে কোনো জায়গার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই সত্য। তাহলে আফরান নিশো কেন এই ধরনের মুভিকে গোনায় ধরছেন না, যেখানে তিনি একজন খেটে খাওয়া অভিনেতা? প্রত্যেকটা ক্যারেক্টারকে তার ভালোবাসতে হবে, তার এত না করতে স্বভাব হলে হবে না। যেটা আরিফিন শুভ যেটা করতে যেয়ে একসময় তিনি ধপাস করে মাটিতে পড়ে গেছেন। আমি চাই না আফরান নিশোর যে উত্থানটা হয়েছে সেটা থেমে থাক। সুতরাং দর্শক, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা এই মুভিটা অবশ্যই দেখবেন এবং বারবার ক্রমাগত আফরান নিশোকে গালি দেবেন, যাতে করে পরবর্তী মুভি তার একটু ভিন্ন ধারার হয়। এবং আমার দেখা মতে প্রেসার কুকারের পরে দম মুভিটা অত্যন্ত দুর্দান্ত এবং চমকপ্রদ, এবং মুভিটার সাফল্য অবশ্যই আমি কামনা করছি। দর্শক, পাশে থাকবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের জন্য থাকছে দম মুভির একটা বিশেষ গান আমার নিজের কণ্ঠে। দিন যে কাটে না রে, রাত যে কাটে না রে, একটা পাখি উড়ে উড়ে ঘুরে মন জুড়ে। তবে একটা কারেকশন, এখানে সিঙ্গার ঘুরে গিয়েছেন, ওখানে আসলে ঘোরে মন জুড়ে হবে, একার হবে, রস্য উকার হবে না। ব্যাস, এত সুন্দর গানের জন্য এটুকু উচ্চারণের সমস্যা আসলে ক্ষমা করাই যায়। থ্যাংক ইউ।